নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো সোয়াবিন রেসিপি। তবে এইভাবে যদি সোয়াবিনটা বানানো হয়, মাছ মাংসকেও ফেল করে দেবে এই সোয়াবিন রেসিপি। 100% গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি। প্রথমে আমি নিয়েছি কিছুটা সোয়াবিন, তবে এটা একটু আন্দাজ মতোই নিতে হবে, কারণ এখানে আমি অল্প পরিমাণে সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আপনারা ছোট সাইজেরও নিতে পারেন, আমি এখানে বড় সোয়াবিনটা নিয়েছি। এরপরে গরম জল ঢেলে 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সোয়াবিনগুলো নরম হয়ে যায়। সোয়াবিনটা আমার নরম হয়ে গেছে, 5 মিনিটও হয়ে গেছে। এরপরে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি যে সোয়াবিনটা পুরোপুরি ভেতর পর্যন্ত নরম হয়েছে কিনা। এখন আমি একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি। ঝুড়ির মধ্যে খুব ভালো করে দুবার জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে চেপে চেপে নিয়েছি। জলটা যাতে ভেতরে একটু না থাকে সেজন্য ভালো করে হাত দিয়ে জলটাকে চেপে নিয়ে এরপরে আমি সোয়াবিনগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। একবারে ছোট ছোট কিমার মতো করে কেটে নিচ্ছি। একটা সোয়াবিন গোটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, তবে এর বদলে আপনারা যেগুলো ছোট ছোট সোয়াবিন পাওয়া যায় ওটা দিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিমা করার দরকার নেই। এই সোয়াবিনগুলোকে একটু ছোট ছোট করে এই যে এভাবে কিমা করে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি নিয়েছি এখানে খাসির চর্বি, তবে এটা দিয়ে রান্না করলে একদম মাছ মাংসর টেস্টকেও হার মানিয়ে দেবে। এটাকেও আমি ছোট ছোট করে একদম, দেখতে পাচ্ছেন, কিমা কিমা করে একদম কেটে নিচ্ছি, বা বাজারের দোকানে যেখানে কিনবেন সেখানে বললেও তারা এভাবে ছোটো ছোটো করে কেটে দেবে। এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। এটা 100 গ্রামের মতো নিয়েছি। এরপরে প্রথমে আমি 2 টেবিল চামচ এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে রিফাইন্ড অয়েল দিয়েও ভাজলেই ভালো হয়। এরপরে আমি এখানে ভালোভাবে ওই ছোটো ছোটো যে কিমা সোয়াবিনটা ওটা দিয়ে ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ হলুদও দিতে পারেন চাইলে, এখানে আমি লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। তবে এটা একটু ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি, হাই ফ্লেমে ভাজবো না, একটু ফ্লেমটাকে কমিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এরপরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা শুরু করব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সময় ধরেই ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে। এরপরে ভাজা হয়ে গেছে, এই জিনিসটাকে তুলে নিচ্ছি, ভাজা সোয়াবিনটাকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এখন লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, তবে এটা সর্ষের তেলও করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এরপরে 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর 2 টেবিল চামচ তাহলে হলো। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে 1 টেবিল চামচ, গোটা গরম মশলা, হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দারচিনির একটা স্টিক দিয়েছি, আর 4টে আমি এখানে নিয়েছি লবঙ্গ, আর একটা নিয়েছি এলাচ, তবে একটু থেতো করে দিলে এর সেন্টটা খুব ভালো বেরোয়। এরপরে আমি এটা একটু বেশ ভালো সেন্ট বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম ছোট ছোট ঝিরি ঝিরি কুচি করলে হবে না, এখানে এটা একটুখানি দানা দানা টাইপের, কিমা টাইপের কুচি করতে হবে। এরপরে লবণ দিয়ে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন তেলের মধ্যে কোনো ফোড়ন দেবেন তখন একটা কাজ করবেন যে গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন, আর নইলে গ্যাসটাকে একদম লোতে রাখবেন, যাতে ফোড়নটা না পুড়ে যায়। ফোড়নটা পুড়ে গেলে ফোড়নের সেন্টটা খুব একটা ভালো হয় না। এখন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি এই টাইমে দেব, আবার তেলে দিলেও হয়। এরপর এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি জল। দেওয়ার পর একটু কষে নেব, কারণ জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, সেই জন্য জল ব্যবহার করেছি। এরপরে একটু ওই 2 মিনিটের মতো একদম লো ফ্লেমেই আমি কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে, একটু দেখবেন এভাবে মানে জলটা শুকিয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এরপরে এখানে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে টমেটো সস, তবে আপনারা যদি একটা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এই 3টে জিনিস দিয়ে আবারও আমি কষাতে থাকবো। তবে যদি টমেটো কুচি দেন সেক্ষেত্রে এটা পেঁয়াজটা ভাজার পরেই দিয়ে দেবেন, তারপরে টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। আর এখানে যেহেতু টমেটো সস ব্যবহার করছি সেক্ষেত্রে এই সময় দেবেন। এরপর এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখানে রঙটা যাতে খুব ভালো হয় সেই জন্য এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আবারও একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে আবারও একটুখানি বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। এভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই খুব ভালোভাবে এভাবে ধৈর্য ধরে একটু ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে এভাবে কষাতে থাকতে হবে।
এখন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিমা করে রাখা যেই চর্বিটা রেখেছিলাম, মানে মাটনের চর্বিটা, ওটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কিন্তু এইটাও আমি একটু জল দিয়ে, গরম জল, তবে এখানে আমি গরম জল ব্যবহার করব। আগে প্রথমে একটু কষিয়ে নেব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা, বা একটু ফ্লেমটা বাড়িয়েও দিতে পারেন, অসুবিধা নেই সেক্ষেত্রে। এখানে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে। প্রথমে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেওয়ার পর আবারও এটা ঢাকা খুলে একটু দেখছেন এই যে একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, এরপরে এটা যাতে পুরোপুরি না লেগে যায় গায়ে, সেই জন্যে এখানে একটু গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে কি হবে, এতেও টেস্টটা অনেকটা ভালো বের হয়, আর মাটনের যে চর্বির টেস্টটা এতে অনেকটাই ভালোভাবে বেরিয়ে যাবে, মশলার সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাটনের চর্বিটা। সেই জন্য এখানে আমি গরম জল ব্যবহার করছি, তবে আগেরগুলো আমি নর্মাল জল ব্যবহার করেছিলাম, এখানে আমি গরম জল ব্যবহার করছি। দিয়ে এরপরে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিই, সেদ্ধ করব। এতে সেন্টটা খুব ভালোভাবে এতে ছাড়বে, এর মধ্যে মানে এই পুরো মশলাটার মধ্যে একদম সেন্টটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। এই জন্য এভাবে ঢাকা দিয়ে আবারও আমি এটাকে বেশ ভালোভাবে কষা সেদ্ধ দুটোই হতে দেব। এখন ঢাকা দিয়ে দিয়েছি, এরপর ঢাকা খুলে আবার মাঝে মাঝেই নেড়ে নিতে হবে। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন অনেকটাই জলটা আবার মানে গাঢ় হয়ে গেছে। এরপরে আমি আবারও ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও এটা আমি একইভাবেই ঢাকা দিয়ে আবারও সেদ্ধ হতে দেবো। আর কালারটা খুব সুন্দর এসেছে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য। এরপরে এখানে আমার কষানোটা পুরোপুরি হয়ে গেছে, মানে মাটন কিমাটাকে, মানে মাটন কিমা মানে মাটন চর্বির কিমাটাকে পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর এখন আমি ভাজা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনটাও আমি কিমা করেই নিয়েছি বলতে গেলে। এরপরে সোয়াবিনটা দেওয়ার পর ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাও একটু সামান্য জল দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে, এই মাটনের চর্বির সঙ্গে এর যে মানে সোয়াবিনটা বেশ ভালোভাবে, মানে সেন্টটা মানে একদম রসটাও খুব ভালোভাবে ঢুকে যাবে সোয়াবিনের মধ্যে, তবেই তো বেশ রান্নাটা বেশি ভালো হবে না খেতে। আর গ্রেভিটা যদি এখানে বেশি বাড়াতে চান সেক্ষেত্রে আরও একটু পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আরও একটু টমেটো ব্যবহার করতে পারেন। এখন অনেকটাই হয়ে গেছে, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি আর একটু লবণ, স্বাদ অনুযায়ী। লবণটা যদি কম মনে হয় সেক্ষেত্রে লবণটা দিতে পারেন। আরও একটা আমি মানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, চাইলে এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, সেক্ষেত্রে সেটাও ভালো লাগবে খেতে। এরপরে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি, এখন তো পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো। তবে এখানে আপনারা চাইলে বাটার আর দিতে পারেন কসৌরি মেথি একটু ড্রাই রোস্ট করে অল্প করে ছড়িয়ে দেবেন, সেক্ষেত্রে আবার টেস্টটা একটু অন্যরকম হবে, একটু ধাবা স্টাইল মনে হবে এই রেসিপিটা। এখন রেসিপিটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে, এরপরে আমি এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে রেডি হয়ে যাবে পুরোপুরি এই সোয়াবিনের কিমার তরকারিটা। একদম পুরোপুরি রুটি, পোলাও, পরোটা, যে কারো লুচি এসবের সাথে খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা যদি বানান। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? রেসিপিটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।